তবে বাজি আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাখাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। কয়েক দশক পর বাংলাদেশ দেখল ভূমিকম্পের ভয়াবহতা। 5.7 মাত্রার ভূকম্পনে দেশব্যাপী ছড়িয়ে পড়ে ভয়াবহ আতঙ্ক। সেই আতঙ্ক ভর করে শোবিজ তারকাদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান অনেকে। বিস্তারিত ফারদিন মাঝহারের প্রতিবেদনে। শুক্রবার সকাল 10:38। কয়েক দশকের মধ্যে এমন তীব্র মাত্রার ভূকম্পন অনুভব করেনি দেশবাসী। 5.7 মাত্রার ভূকম্পনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। জনসাধারণের মতো শঙ্কিত তারকারাও। অভিনেত্রী অপু বিশ্বাস তখন নিজ বাসাতেই ছেলেকে খাওয়াচ্ছিলেন। গতকালের এমন অভিজ্ঞতার পর আরও বাঁচার তাগিদ অনুভব করেছেন এই চিত্রনায়িকা। গতকালকে পর থেকে জীবনে অনেক বাঁচার ইচ্ছা বা অনেক কিছু করার ইচ্ছা। আসলে জীবনটা অনেক ছোট্ট, সেটা গতকালকে খুব অল্প সময়ের মধ্যে মনে হয়েছে। সৃষ্টিকর্তার কাছে বলি যে আসলে এইরকম আতঙ্ক আমার লাইফে কখনো দেখিনি। এদিকে অভিনেতা ওমর সানি তখন মোহাম্মদপুরে ভাগ্নেকে পিক করার জন্য গাড়িতে ছিলেন। হঠাৎই কম্পন অনুভব করেন। ঢাকা শহরের অবকাঠামো অনুযায়ী আরো বড় ক্ষতি হবার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। আমি যখন নাকি গাড়িটা হালকা করে চালাচ্ছিলাম, আমি মনে করছিলাম যে গাড়িটা বোধহয় সম্ভবত রাস্তার কারণে বোধহয় দুলছে। যে ধরনের ভূমিকম্পটা হয়েছে সেই হিসেবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোবিজ অঙ্গনের তারকারা জানিয়েছেন সেই ভয়াল অভিজ্ঞতার কথা। তাদের ভাষ্যমতে এ যাত্রায় ঢাকা শহর বেঁচে গেল। কেউ বা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রিয়জনকে আঁকড়ে জীবনের অনিশ্চয়তার মাঝেও আশা খুঁজে নিতে চেয়েছেন কেউ বা। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। সাদাকালো যুগে চলচ্চিত্রে কাহিনীকার হিসেবে আত্মপ্রকাশ করেন শেখ নজরুল ইসলাম। এরপর স্বাধীনতা পরবর্তীতে একে একে হয়ে ওঠেন চিত্রনাট্যকার, গীতিকার ও নির্মাতা। 90 দশকে চাঁদের আলো দিয়েই বক্স অফিস মাত করেন তিনি। দীর্ঘদিন সেলুলয়েডের খবরে না থাকলেও এবার জীবনের খবরে এলেন এই নির্মাতা। অসুস্থ হয়ে জীবন মৃত্যুর গভীর সংকটের সঙ্গে লড়ছেন হাসপাতালের আইসিইউতে। বিস্তারিত জানাচ্ছেন রোজা চৌধুরী। এই মা আমার সবচেয়ে আপনজন। আমার সেই মাকে আজ থেকে তোকেই দিয়ে দিলাম। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চাঁদের আলো সহ বহু জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত 16 নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার ফলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা 48 ঘন্টার ক্রিটিক্যাল পর্যবেক্ষণ সময় বেঁধে দিয়েছেন, যা এখন পরিবারের জন্য দুশ্চিন্তা আর অপেক্ষার। 60-এর দশকে শেখ নজরুল ইসলাম চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাহিনীকার হিসেবে। পরবর্তীতে খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী হয়ে চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন তিনি। 1974 সালে মুক্তি পাওয়া চাবুক তার প্রথম পরিচালনা। এরপর একে একে তৈরি করেন নদের চাঁদ, এতিম, ঈদ মোবারক, আশা, কসম, স্ত্রীর পাওনা সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। নির্মাতা, কাহিনীকার, সংলাপকার, চিত্রনাট্যকার ও গীতিকার। চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রেই তার দক্ষ পদচারণা রয়েছে। তুমি বা কোন সাহসে একটা ফালতু বাজে ছোকরার সাথে রাস্তাঘাটে রং তামাশা করো? নাটোরের পিপরুল গ্রামে 1935 সালে জন্ম নেওয়া শেখ নজরুল ইসলাম আজ দেশের সিনেমা অঙ্গনের এক সম্মানিত নাম। আর এখন তিনি লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন লড়াই। চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ দর্শক সকলেই প্রার্থনা করছেন মহান আল্লাহ তার প্রতি করুণা বর্ষণ করুন এবং তাকে সুস্থ করে ফিরিয়ে আনুন পরিবার ও ভক্তদের মাঝে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চলে গেলেন 90 দশকের তুমুল হিট সিনেমা বিশ্বপ্রেমিকের প্রযোজক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 73 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি অভিনেতা, প্রযোজক, চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের আপন ভাই।
বিশ্বপ্রেমিক ছাড়াও কামাল পারভেজ প্রযোজনা করেছেন বীরপুরুষ, আমি শাহেনশাহ, চারিদিকে অন্ধকার সহ বেশ কয়েকটি সিনেমা। উত্তরায় বাদ জোহর জানাজা সম্পূর্ণ করা হয় কামাল পারভেজের। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। একসময় আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে চিত্রনায়িকা পপিকে নানা ধরনের ভয়ভীতি দেখাতেন তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী। দখলে নিয়েছেন কয়েক কাঠা জমি। ক্ষমতার পালা বদলে এবার বিএনপির এক নেতার নাম ভাঙিয়ে পপিকে দেওয়া হলো হত্যার হুমকি। বিস্তারিত প্রতিবেদনে। তুমি আর কানের দুল চুরি করেছো? আরে ওরে কি জিজ্ঞেস করেন, যদি মনে করে আমি মিথ্যা কথা কইতাছি। যে বাড়িতে তিনি জন্মেছিলেন, শৈশবের কত শত রং খেলেছিলেন, সেই বাড়ি এখন তার জন্য হুমকি। পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে একসঙ্গে থাকার স্বপ্নটা আজ তার মলিন হয়ে গেছে। একসময় যে বাড়িতে হাসি মুখে যেতেন চিত্রনায়িকা পপি, এখন সেই বাড়ির কাছে যাওয়া মানে মৃত্যু ঝুঁকি। 19 নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা যান। তাকে শেষবার দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করলেই প্রাণনাশের হুমকি দেন চিত্রনায়িকা পপির চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী। খুলনায় গেলে ফিরে আসতে পারবে না এমন হুমকি দেওয়া হয় পপিকে। চাচা জানাজায় যেতে পারিনি শুধুমাত্র তারেকের কারণে। রেডি হয়েছি যে আমি ওখানে যাব, এই কথাগুলো আসতে পারে তুলতে পারি, তখনই উনি ওনার লোক মারফত আমাকে খবর দিচ্ছেন আমি যদি ওখানে যাই তাহলে আমি নাকি মার্ডারও হইতে পারি, উনি খুন খারাপই হইতে পারে। 2007 সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি ক্রয় করেন পপি। সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। সেই ক্রয়কৃত জায়গা দখলে যাওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি পেয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। আমি আমার এই চাচার অনেক ভালোবাসতাম, উনিও আমার অনেক ভালোবাসতো, যার কারণে ওনার কাছ থেকে আমি জমিটা নিছি। কিন্তু নতুন গার্ডিয়ান হওয়ার পর থেকে এই জিনিসগুলো সবকিছু উল্টায় গেছে, জমির দাম একটু বাড়ছে। উনি আস্তে আস্তে এগোতে পুরো জমিদার বাড়িতে গ্রাস করে ফেলছে এবং এটা সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে এই কাজটা করছে। তবে অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তারেক আহমেদ চৌধুরী প্রকাশ্যে আসেননি। অন্যদিকে চাচাতো বোন মুক্তা এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। আরে জোসেফ, আসসালামু আলাইকুম। ভালোই হইল। 1997 সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় চিত্রনায়িকা পপির। অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। তার কণ্ঠ মানুষের মুক্তির কথা বলতো। গানে গানে তিনি আন্দোলনের ভাষা বোঝাতেন। লোকগান আর মেলোডির মিশেলে তৈরি করেছিলেন এক নতুন গণসঙ্গীতের ধারা। বাংলা ও অসমিয়ার পথে পথে ছড়িয়ে দিয়েছিলেন প্রতিবাদের সুর, মুক্তির আকাঙ্ক্ষা। গুণী এই শিল্পীকে নিয়ে শ্রদ্ধার আয়োজন সাজিয়েছেন রোজা চৌধুরী। নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন। বাংলা ও অসমিয়ার গণসঙ্গীতের পথপ্রদর্শক, আন্দোলন সংস্কৃতির অক্লান্ত যোদ্ধা হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী আজ। 1987 সালের এই দিনে চলে গিয়েছিলেন তিনি, তবু আজও ফিরে আসেন লোকসুর, সংগ্রামের ধ্বনি আর নিপীড়িত মানুষের আরতির ভেতর দিয়ে। হবিগঞ্জের মিরাশি গ্রাম থেকে শুরু হয়েছিল এক দুর্দমনীয় যাত্রা। শৈশবেই আসামের প্রান্তিক জনপদে গিয়ে মিশে যান অসমিয়া সাহিত্য সংস্কৃতির ভেতর। পরে ফিরলেন সিলেটে। 17 বছর বয়সেই নিলেন স্বাধীনতার ডাক। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে কারাবাস, যক্ষ্মায় আক্রান্ত শরীর কিছুই তাকে থামাতে পারল না। তার হাতেই জন্ম বাংলা গণসঙ্গীতের প্রথম স্বর। 1938-39 সালে বিনয় রায়, নিরঞ্জন সেন, দেবব্রত বিশ্বাসদের সঙ্গে গড়ে তুললেন ভারতীয় গণনাট্য সংঘ IPTA। বঙ্গ ও অসমে গণসঙ্গীতের ঢেউ তুললেন তোমরা কাস্তেটারে দিও শান, বাজবো বাজবরে, জন হেনরি, শঙ্খচিলের মতো গানে। চীন থেকে ফিরে লিখলেন যুগান্তকারী চীন চাই আহিল। গ্রামে গঞ্জে মাস সিঙ্গার্স নিয়ে গান গেয়ে জাগিয়ে তোলেন মানুষকে। শোষিতের পথে দাঁড়ানোই ছিল তার ধর্ম।
দেশভাগ, ভাষা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, এক একটি ইতিহাসের ভেতর দিয়েই তিনি লিখে গেছেন নিজের অবস্থান। পিট সিগারের গাওয়া উই শ্যাল ওভারকামকে বাংলায় রূপ দিলেন আমরা করব জয়, যা পরিণত হলো উপমহাদেশের সংগ্রামের সর্বজনীন গান। হেমাঙ্গ বিশ্বাস শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন গণমানুষের শিল্পী, লড়াইয়ের শিল্পী। তার গান আজও বলে সংগ্রাম থামে না, মানুষের কণ্ঠ থামে না। হেমাঙ্গ বিশ্বাস হয়ে থাকুন যুগান্তর লড়াইয়ের প্রেরণা। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্র যখন হাসি আনন্দে মাতিয়ে রাখত, তখন পর্দায় এক বিশেষ মুখের অপেক্ষায় থাকতো সবাই। কৌতুকের সেই আপন মানুষটি শুধু হাসাতেন না, নিজের অভিনয়ে, সংলাপে ছুঁয়ে যেতেন মন। ঢাকাই চলচ্চিত্রের প্রারম্ভিক সময়ের কৌতুক অভিনেতাদের মধ্যে অন্যতম রবিউল আলম। আমাদের ধারাবাহিক আয়োজনে এই গুণী শিল্পীকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। ছোটবেলা থেকেই শব্দনকলের দারুণ দক্ষতা ছিল তার। অভিনয়েও ছিলেন সাবলীল। মঞ্চই হয়ে ওঠে তার প্রথম ভালোবাসা। জীবনে হাসি ছড়ানোর সহজাত প্রতিভায় রবিউল আলমকে নিয়ে আসে চলচ্চিত্রের রঙিন ভুবনে। এই কইলেন চা খাইবেন, অন খাইতেন না। অভিনয় আর টাইমিং দুয়ের মেলবন্ধন দ্রুত আলাদা করে চেনায় তাকে। সংলাপ বলার তালে তালে হাতির কানের মতো নিজের কান দুটোকে নাচাতেন তিনি, যা সিনেমার পর্দায় যোগ করত চরম হাস্যরস। আকাশ আর মাটি সিনেমা দিয়ে যাত্রা শুরু। এরপর সাত ভাই চম্পা, নীল আকাশের নিচে, আলোর মিছিল, শাম্পানলা, ছুটির ঘণ্টা সহ শতাধিক সিনেমা জমা পড়েছে তার ঝুলিতে। একজন হাসির কারিগর, মানুষকে আনন্দ দেওয়ার এক অকৃত্রিম মুখ। পর্দায় তিনি যেমন প্রাণবন্ত, ব্যক্তিজীবনেও ছিলেন সহজ সরল। সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আর বন্ধুসুলভ আচরণ তাকে সবার কাছে গুণী মানুষ হিসেবেই পরিচিত করেছে। অভিনয় ছিল তার নেশা, আর দর্শকের হাসিই ছিল প্রাপ্তি। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।